দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিংয়ের একটি ভৌতিক উপন্যাস। 1977 সালে প্রকাশিত এ বই স্টিফেন কিংয়ের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক জনরার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করেছিল। স্টিফেন কিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। 2013 সালে প্রকাশিত ডক্টর স্লিপ মুভিটি এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ করেই তৈরি হয়েছে। এ উপন্যাসের উপর ভিত্তি করে 1980 সালে দ্য শাইনিং চলচ্চিত্রটি নির্মিত হয়, যা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভৌতিক মুভিগুলোর মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আজকে শুনবেন দ্য শাইনিং উপন্যাসটির চতুর্থ পর্ব। যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিতে পারেন। তাহলে আপনাদের উপন্যাসটি বুঝতে সহজ হবে। শুরু করছি দ্য শাইনিংয়ের চতুর্থ পর্ব। ফোন বুথ। জ্যাক টেবল মেসার শপিং সেন্টারের সামনে এসে গাড়ি থামালো। ও আবার ভাবল যে গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা বদলানো দরকার। তারপর ওর আবার মনে পড়ল যে নতুন ফুয়েল পাম্প কিনবার টাকা নেই ওর কাছে। নভেম্বর মাস আসতে আসতে গাড়িটা আর কাজেও লাগবে না। জ্যাক চিন্তা করল, অতদিনে রাস্তার এত বরফ জমে যাবে যে গাড়ির বাপেরও সাধ্য নেই তা ঠেলে যাবার। গাড়িতেই থাক ডক, আমি তোর জন্যে চকলেট নিয়ে আসব। কেন? আমি আসলে কি হয়? আমার একটা ফোন করতে হবে, বড়দের ব্যাপার। এজন্যেই কি তুমি বাসা থেকে ফোনটা করনি? ঠিক তাই। ওয়েন্ডি একরকম জোর করেই বাসার ফোনটা কিনেছিল। ওর দাবি ছিল যে বাসায় একটা বাচ্চা ছেলে থাকে, বিশেষ করে ড্যানির মতো ছেলে যার মাঝে মাঝে জ্ঞান হারাবার রোগ আছে। সে বাসায় একটা টেলিফোন থাকা খুবই জরুরি। তাই জ্যাকের বাধ্য হয়ে ফোনটা লাগাবার জন্য $30 দিতে হয়। শুধু তাই নয়, সেফটি ডিপোজিট হিসেবে আরও $90 দিতে হয়েছে। ওদের জন্য এটা কম টাকা নয়। আর এখনও দুটো রং নাম্বার ছাড়া একবারও কোনো ফোন আসেনি ওদের বাসায়। বাবা, আমার জন্য কি তুমি বেবি রুথের একটা চকলেট আনতে পারবে? অবশ্যই। তুই চুপচাপ বসে থাক আর গাড়ির গিয়ার নিয়ে নাড়াচাড়া করিস না, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ম্যাপগুলো দেখব। বেশ তো। জ্যাক গাড়ি থেকে বের হতে হতে দেখলো যে ড্যানি হাত বাড়িয়ে ড্যাশবোর্ড থেকে পুরনো ম্যাপগুলো বের করলো। ড্যানির একটা পছন্দের খেলা হচ্ছে আঙুল দিয়ে ম্যাপে আঁকা রাস্তাগুলো কোথা থেকে কোথায় যায় তা খুঁজে বের করা। ওর জন্য নতুন জায়গায় যাওয়ার সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে নতুন নতুন ম্যাপ নিয়ে খেলা করার সুযোগ পাওয়া। জ্যাক দোকানের ভেতর যেয়ে ড্যানির চকলেট, একটা ম্যাগাজিন আর একটা খবরের কাগজ নিয়ে দোকানের মেয়েটাকে $5 একটা নোট দিয়ে বলল খুচরাগুলো যেন ওকে পয়সায় ফেরত দেয়। ও জানালা দিয়ে উকি মেরে দেখল যে ড্যানি গভীর মনোযোগ দিয়ে ম্যাপ দেখছে। ও নিজের ছেলের জন্য একটা অসহায় ভালোবাসা বোধ করল। অনুভূতিটা ওর চেহারায় কঠিনতা হিসেবে প্রকাশ পেল। সত্যি কথা বলতে অ্যালকে ধন্যবাদ জানাবার জন্য বাসা থেকে ফোন করলেও তেমন কোনো অসুবিধা ছিল না। ও এমন কিছু বলবে না যেটা ওয়েন্ডি শুনলে রাগ করতে পারে, কিন্তু জ্যাকের আত্মসম্মানবোধ তা ওকে করতে দেয়নি। আজকাল আত্মসম্মানবোধ জ্যাকের কাছে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। বউ ছেলে আর একটা ব্যাংক অ্যাকাউন্টে $600 ছাড়া একটা জিনিসই বাকি আছে এখন জ্যাকের কাছে, সেটা হচ্ছে ওর আত্মসম্মান। শুধু এই জিনিসটাই ওর নিজের।
ব্যাংক অ্যাকাউন্টটা পর্যন্ত স্বামী স্ত্রী দুজনের নামে। 1 বছর আগেও ও যখন নিউ ইংল্যান্ডের সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটা ইংরেজি পড়াতো, তখন ওর বন্ধুবান্ধবের অভাব ছিল না। ওর কলিগরা ওর পড়ানোর ধরনকে তারিফ করত আর মনে মনে ওকে পছন্দ করত, ও লেখক হতে চাইতো বলে। তখন ওর হাতে টাকাও আসা শুরু হয়েছিল। জীবনে প্রথমবারের মতো জ্যাকের ব্যাংকে জমাবার মতো কিছু টাকা এসেছিল। ও যখন নিয়মিত মদ খেত তখন একটা পয়সাও বাঁচত না, যদিও অ্যালি বেশিরভাগ সময় দাম দিত। ও আর ওয়েন্ডি একটা বাসা কিনবার স্বপ্ন দেখা শুরু করেছিল, শহর থেকে বাইরে একটা ছিমছাম বাড়ি। হয়তো সবকিছু ঠিকঠাক করতে আরও 8-9 বছর লাগবে। তো কি হয়েছে, ওদের তো আর বয়স বেশি নয়। কিন্তু জ্যাকের বদমেজাজ বাধা দেয়। জর্জ হ্যাফিল্ড। আশার রঙিন দুনিয়া ছেড়ে জ্যাককে ফিরে আসতে হয় স্টভিংটন স্কুলের প্রিন্সিপাল ক্রোমার্টের অফিসের ভেতর। ওর মনে হচ্ছিল এটা ওর লেখা নাটকেরই কোনো দৃশ্য। অফিসটার দেয়াল জুড়ে স্কুলের পুরনো প্রিন্সিপালদের ছবি। যারা যারা স্কুলের উন্নয়নের জন্য দান করেছেন তাদের ছবি আর নানা রকমের সার্টিফিকেট ঝোলানো ছিল। কিন্তু ওটা কোনো নাটকের সেট ছিল না, জ্যাক ভাবল। ওটা ছিল বাস্তবতা, ওর নিজের জীবন। ও কিভাবে এত বড় ভুলটা করল? এটা একটা সিরিয়াস ব্যাপার জ্যাক, খুবই সিরিয়াস। বোর্ড আমাকে দায়িত্ব দিয়েছে ওদের সিদ্ধান্ত তোমাকে জানাবার। বোর্ড জ্যাকের পদত্যাগ চেয়েছিল, আর জ্যাক বিনা বাক্য ব্যয়ে ওদের কথা পালন করে। পরিস্থিতি অন্যরকম হলে তার পরের জুন মাসে জ্যাকের চাকরি পার্মানেন্ট হয়ে যেত। ক্রোমার্টের সাথে ইন্টারভিউ দেবার পরের রাতটা ছিল জ্যাকের জীবনের সবচেয়ে বিভৎস বিশ্রী রাত। মদ খাবার এত প্রবল ইচ্ছা ওর কখনো হয়নি। ওর হাত কাঁপছিল। ও হাঁটতে যেয়ে জিনিসপত্র ফেলে দিচ্ছিল, আর ওর বারবার ইচ্ছা হচ্ছিল ওয়েন্ডি আর ড্যানির ওপর রাগটা ঝাড়তে। জ্যাকের মেজাজ সেদিন একটা হিংস্র পশু হয়ে গিয়েছিল। ও নিজের বউ ছেলেকে মেরে বসবে এই ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ও গিয়ে থামে একটা বারের সামনে। শুধু একটা জিনিস ভেবেই জ্যাক সেদিন বারটার ভেতরে ঢোকেনি। আরেকবার মাতাল হলে ওয়েন্ডি আসলেই ড্যানিকে নিয়ে ওকে ছেড়ে চলে যাবে। তাই জ্যাক অনিচ্ছা সত্ত্বেও বারটার সামনে থেকে সরে আসে। ও সেখান থেকে যায় অ্যাল শকলির বাসায়। বোর্ডে 6 জন ওর বিপক্ষে ভোট দিয়েছিল, শুধু একজন ছিল ওর পক্ষে। অ্যাল ছিল সেই একজন। এখনও টেলিফোন অপারেটরে ডায়াল করবার পর অপারেটর ওকে বলল $1.85 বিনিময়ে 2000 মাইল দূরে বসে থাকা অ্যাল শকলির সাথে ওর 3 মিনিটের মধ্যে যোগাযোগ করানো সম্ভব। সময় আসলেই আপেক্ষিক, জ্যাক মনে মনে বলে ফোনের ভেতর পয়সা ভরল। অ্যালের বাবা হচ্ছে আর্থার লংলি শকলি, বিখ্যাত স্টিল ব্যবসায়ী। তিনি ছেলের জন্য বিশাল সম্পত্তি আর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে ডাইরেক্টরের পদ রেখে গিয়েছেন। এগুলোর মধ্যে একটা হচ্ছে স্টভিংটন প্রিপারেটরি স্কুলের। অ্যাল আর তার বাবা দুজনেই এই স্কুলে পড়ালেখা করেছে, আর ওরা স্কুলের কাছাকাছি একটা জায়গায় থাকে। তাই অ্যালের স্কুলের কাজকর্মে ভালোই উৎসাহ ছিল। ও স্কুলের টেনিস কোচের পদে ছিল। জ্যাক আর অ্যালের মাঝে বন্ধুত্ব হওয়াটা তেমন আশ্চর্যের কিছু নয়। স্কুলের যে কোনো পার্টিতে ওরা দুজন সবচেয়ে বেশি মদ খেত। অ্যালের বউ ওকে ছেড়ে চলে গিয়েছিল, আর জ্যাকের নিজের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, যদিও ও ওয়েন্ডিকে এখনও ভালোবাসত আর বেশ কয়েকবার কথা দিয়েছে যে ও মদ খাওয়া ছেড়ে দেবে। ওরা দুজন সাধারণত পার্টি শেষ হবার পরে কোনো বারে যেয়ে আড্ডা জমাতো গভীর রাত পর্যন্ত। তারপর বার বন্ধ হলে কোনো দোকান থেকে 1 কেস বিয়ার কিনে কোনো খালি রাস্তায় বসে কেসটা শেষ করত। কিছু সকালে জ্যাক টলতে টলতে বাসায় ফিরে দেখত যে ওয়েন্ডি আর ড্যানি ওর জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়েছে। সেসব দিনগুলিতে জ্যাকের মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করত। নিজের প্রতি ঘৃণায় ওর মুখ তেতো হয়ে যেত। এত মদ খেয়ে ওর মুখ যতটা তেতো হতো তার চেয়েও বেশি। এরকম সময়ে জ্যাক ঠান্ডা মাথায় চিন্তা করত কোনটা ব্যবহার করা সবচেয়ে সোজা হবে, পিস্তল, দড়ি না ব্লেড। যদি সপ্তাহের মাঝখানে কোনো রাতে এসব পার্টি হতো তাহলে জ্যাক তার পরদিন সকালে উঠে 4টা অ্যাসপিরিন চিবিয়ে তারপর সকাল 9টায় স্কুলে ইংলিশ পোয়েট্রি পড়াতে যেত। গুড মর্নিং ক্লাস, আজকে তোমাদের রক্তচক্ষুওয়ালা টিচার পড়াবেন কিভাবে কবি লংফেলোর স্ত্রী আগুনে পুড়ে মারা যান।
অ্যালের ফোনের রিং শুনতে শুনতে জ্যাকের মনে পড়ল ও নিজে তখনও বিশ্বাস করতো না যে ও একজন অ্যালকোহলিক, যে মদ ওর জন্যে আসক্তি হয়ে দাঁড়িয়েছিল, যে ক্লাসগুলোতে ও শেভ না করে পড়াতে গিয়েছিল বা যেগুলোতে ওর গা থেকে তখনও মদের গন্ধ বেরোচ্ছিল, যে রাতগুলোতে ওয়েন্ডি আর ও আলাদা বিছানায় শুতো কারণ ও মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। শোনো, আমি ভালোই আছি। ভাঙ্গা হেডলাইট। না না, আমার গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। পার্টিতে অন্যরা আর চোখে তাকাতো, এমনকি যখন ও শুধু খাবারের সাথে ওয়াইন খেত তখনও। ও আস্তে আস্তে বুঝতে পারছিল যে ও আর ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারছে না। স্টভিংটন স্কুল ওকে আগে একজন গুরুত্বপূর্ণ শিক্ষক মনে করত, হয়তো একজন সফল লেখকও। জ্যাকের লেখা 2 ডজনেরও বেশি ছোট গল্প প্রকাশিত হয়েছে। ও একটা নাটকও লেখা শুরু করেছিল, কিন্তু বেশ কয়েক মাস ধরে ওর হাত থেকে কোনো লেখা বের হচ্ছিল না। কিন্তু সব কিছু শেষ হয়ে যায় জ্যাক ড্যানির হাত ভাঙবার কিছুদিন পর। জ্যাকের তখন মনে হয়েছিল যে ওর বিয়ে এখনই ভেঙে যাবে। ও জানতো যে ওয়েন্ডি যদি নিজের মাকে ঘৃণা না করত তাহলে ও তখনই ড্যানিকে নিয়ে একটা বাস ধরে সোজা মায়ের বাসায় রওনা হতো। জ্যাক আর অ্যাল একদিন গভীর রাতে একটা হাইওয়েতে গাড়ি চালিয়ে আসছিল। অ্যাল চালাচ্ছিল গাড়িটা আর মাঝে মাঝেই ওর ড্রাইভিং উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। ওরা দুজনই এত মাতাল ছিল যে আক্ষরিক অর্থেই ওরা চোখে সব কিছু জোড়া জোড়া দেখতে পাচ্ছিল। ব্রিজটার কাছে ওরা 70-এ গাড়ি চালাচ্ছিল। তখনই ওদের সামনে একটা বাচ্চাদের বাইসাইকেল এসে পড়ে। জ্যাকের কানে আসে গাড়ির টায়ার ফাটার তীক্ষ্ণ আওয়াজ। ও দেখতে পায় যে অ্যালের চেহারা কাগজের মতো সাদা হয়ে গেছে। গাড়ির ধাক্কায় সাইকেলটা একটা ছোট্ট পাখির মতো উড়ে যায়। একবার ওটা এসে গাড়ির উইন্ডশিল্ডে লাগে, তারপর আবার ছিটকে যেয়ে ওদের পেছনে পড়ে। অ্যাল তখনও চেষ্টা করছিল গাড়িটাকে নিয়ন্ত্রণে আনার। জ্যাকের মনে হলো নিজের গলা অনেক দূর থেকে ভেসে আসছে। হে ঈশ্বর, অ্যাল, আমরা ওকে চাপা দিয়ে দিয়েছি। আমি পুরো বুঝতে পেরেছি যে গাড়িটা ওর উপর দিয়ে চলে গেছে। গাড়িটা আরও কিছু দূর যাবার পর অ্যাল ক্যাচ করে ব্রেক করে। ওদের পেছনের রাস্তায় চাকার রাবার পুড়ে দাগ হয়ে গিয়েছিল। গাড়ির 2টো চাকা ফেটে গিয়েছিল। ওরা 1 সেকেন্ডের জন্য দৃষ্টি বিনিময় করে লাফ দিয়ে নেমে ব্রিজের দিকে দৌড় দেয়। সাইকেলটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। একটা চাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না আর স্পোকগুলো ভেঙে পিয়ানোর তারের মতো পেঁচিয়ে গিয়েছিল। অ্যাল সাবধানে বলল, আমরা বোধহয় এটাকেই চাপা দিয়েছি জ্যাকি। তাহলে বাচ্চাটা কোথায়? তুই কোনো বাচ্চাকে দেখেছিস? জ্যাক ভ্রু কুঁচকালো। সব কিছু এত দ্রুত ঘটেছে যে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। ওরা সাইকেলটাকে সরিয়ে রাস্তার একপাশে নিয়ে এলো। অ্যাল গাড়িতে ফিরে গিয়ে 2টো ফ্ল্যাশলাইট নিয়ে এলো। পরের 2 ঘন্টা ওরা রাস্তার দুপাশে আলো ফেলে খুঁজে বেড়ালো, কিন্তু কিছুই পাওয়া গেল না। এই গভীর রাতেও বেশ কয়েকটা গাড়ি ওদের পাশ কাটিয়ে গেল, কিন্তু কেউ দাঁড়ালো না। জ্যাকের পরে মনে হচ্ছিল যে ওদের কপাল ভালো যে কেউ দাঁড়িয়ে দেখতে চায়নি যে ওরা আলো জ্বালিয়ে রাস্তায় চক্কর কাটছিল কেন। রাত 2:15-র দিকে ওরা নিজেদের গাড়ির কাছে ফিরে এলো। ততক্ষণে দুজনেরই নেশা কেটে গিয়েছে, কিন্তু চাপা অস্বস্তিটা যায়নি। যদি কেউ নাই চালাচ্ছিল সাইকেলটা, তাহলে ওটা রাস্তার মাঝখানে এলো কিভাবে? অ্যাল প্রশ্ন করল। ওটা তো রাস্তার পাশে দাঁড় করানোর ছিল না, ছিল একদম মাঝখানে। জ্যাক উত্তর না দিয়ে শুধু মাথা ঝাঁকালো। স্যার, আপনি যাকে ফোন করছেন সে কোনো উত্তর দিচ্ছে না, অপারেটর বলল। আমি কি চেষ্টা করতে থাকব? আর কয়েকটা রিং, অপারেটর, যদি তুমি কিছু মনে না করো। না স্যার, অপারেটর দায়িত্বপূর্ণভাবে জানালো। কোথায় তুই অ্যাল? অ্যাল হেঁটে হেঁটে একটা ফোন বুথ খুঁজে বের করে ওর এক বন্ধুকে ফোন দিল। সেই বন্ধুকে বলা হলো যে ও যদি অ্যালের গ্যারেজ থেকে গাড়ির বরফে চলার চাকাগুলো নিয়ে এই ব্রিজের কাছে আসে তাহলে ওকে $50 দেয়া হবে। অ্যাল হেঁটে হেঁটে একটা ফোন বুথ খুঁজে বের করে ওর এক বন্ধুকে ফোন দিল। সেই বন্ধুকে বলা হলো যে ও যদি অ্যালের গ্যারেজ থেকে গাড়ির বরফে চলার চাকাগুলো নিয়ে এই ব্রিজের কাছে আসে তাহলে ওকে $50 দেয়া হবে। অ্যালের বন্ধু 20 মিনিট পর এসে হাজির হলো, জিন্স আর পাজামা পরা অবস্থায়। ও আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাউকে মেরে টেরে ফেলেছিস নাকি?
অ্যাল ততক্ষণে গাড়িতে জ্যাক লাগিয়ে পেছন দিকটা উঁচু করে ফেলেছে। জ্যাক চাকার নাটগুলো খুলছিল যাতে বরফে চলার চাকাগুলো লাগানো যায়। মনে তো হয় না, অ্যাল জবাব দিল। তাও আমি ফুটি বাবা, আমাকে সকালে টাকা দিয়ে দিস, তাহলেই হবে। বেশ, অ্যাল মাথা না তুলেই জবাব দিল। ওরা দুজন চাকা বদলে নিঃশব্দে অ্যাল শকলির বাসায় ফিরে আসে। অ্যাল গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল। নিশ্চুপ অন্ধকারের ভেতর থেকে ও বলল, আমি আর জীবনেও মদ ছোব না জ্যাক। এখন ফোন বুথের ভেতর দাঁড়িয়ে ঘামতে ঘামতে জ্যাকের মনে হলো ওর কখনোই সন্দেহ হয়নি যে অ্যাল ওর কথা রাখতে পারবে না। ও নিজের গাড়ি নিয়ে বাসায় ফিরে আসে, প্রচণ্ড জোরে রেডিও ছেড়ে। কিন্তু ও কিছুতেই সাইকেলের সাথে ধাক্কা লাগাবার শব্দটা মাথা থেকে সরাতে পারছিল না। চোখ বন্ধ করলেই পুরো দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠছিল। ও বাসায় ফিরে দেখল যে ওয়েন্ডি সোফায় ঘুমিয়ে আছে। ড্যানির রুমেও উকি দিয়ে দেখল যে ড্যানি গভীর ঘুমে তলিয়ে আছে নিজের বিছানায়, একটা হাত তখনও ব্যান্ডেজ করা। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ড্যানি সিঁড়ি থেকে পড়ে যায়। শালা মিথ্যাবাদী, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার বদমেজাজের কারণে। প্লিজ, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার কথা বিশ্বাস করো। কিন্তু ওর অনুরোধ চাপা পড়ে গেল গাড়ির সাথে সাইকেলের ধাক্কা লাগার কর্কশ শব্দে। ওদের এখনও ওখানে দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আজকে অ্যাল গাড়ি চালাচ্ছিল তো কি হয়েছে? এমন অনেক দিন গেছে যখন জ্যাকও মদ খেয়ে গাড়ি চালিয়েছে। ও ড্যানির গায়ের ওপর চাদর টেনে দিয়ে নিজের ঘরে গিয়ে লামা .38টা ক্লোজেট থেকে নামালো। পিস্তলটা একটা জুতোর বাক্সের ভেতর ছিল। ও বাক্সটা কোলে নিয়ে প্রায় 1 ঘন্টা বসে রইল। অস্ত্রটার চকচকে শরীর থেকে ও চোখ সরাতে পারছিল না। ও যখন আবার পিস্তলটা ক্লোজেটের ভেতর রেখে দিল তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। সেদিন সকালে ও ব্র্যাকনারকে ফোন করে বলে ওর ক্লাস ক্যান্সেল করে দিতে। জ্যাক যে ডিপার্টমেন্টে পড়ায় ব্র্যাকনার সেই ডিপার্টমেন্টের হেড। জ্যাক বলল যে ওর সর্দি লেগেছে। ব্র্যাকনার খুশি হয়নি তা বোঝাই যাচ্ছিল। জ্যাকের কিছুদিন পরপরই এমন সর্দি লাগে। ওয়েন্ডি নাস্তায় ডিম আর কফি এনে দিল। ওরা দুজনেই খাবার সময় কোনো কথা বলে না। বাইরে থেকে ড্যানির আনন্দিত গলা ভেসে আসছিল। ও নিজের ভালো হাতটা দিয়ে উঠানে একটা খেলনা গাড়ি চালাচ্ছে। ওয়েন্ডি উঠে প্লেট ধুতে গেল। ও জ্যাকের দিকে পিঠ রেখে বলল, জ্যাক, আমি কয়েকটা জিনিস ভেবে দেখেছি। তাই নাকি? জ্যাক কাপা হাতে একটা সিগারেট ধরালো। আজকে সকালে ওর কোনো মাথা ব্যথা নেই, শুধু সারা শরীর কাঁপছে ওর। ও চোখ বন্ধ করতে আবার অ্যাক্সিডেন্টটা ওর চোখের সামনে ভেসে উঠল। কি করলে আমার আর ড্যানির জন্য সবচেয়ে ভালো হবে তা নিয়ে তোমার সাথে আমার কিছু কথা আছে। হয়তো এতে তোমারও ভালো হবে। জানি না, আমাদের হয়তো এসব নিয়ে আগেই কথা বলা উচিত ছিল। তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? জ্যাক সিগারেটের আগুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার একটা কথা রাখবে? কি? ওয়েন্ডি সমান নিরপেক্ষ গলায় জানতে চাইল। জ্যাক চোখ তুলে তাকালো ওর দিকে। আজ থেকে 1 সপ্তাহ পর আমরা এগুলো নিয়ে কথা বলি, যদি তুমি চাও তাহলে। এবার ওয়েন্ডি ঘুরে তাকালো জ্যাকের দিকে। ও সুন্দর চেহারায় স্পষ্ট হতাশার ছাপ। জ্যাক, তুমি কখনো কথা দিয়ে কথা রাখো না। তুমি যেমন ছিলে তেমনই থাকো। ও আচমকা থামল। জ্যাকের চোখের দিকে ও বিস্মিত দৃষ্টিতে তাকালো। ওয়েন্ডি আর আগের মতো নিশ্চিন্ত বোধ করছিল না। 1 সপ্তাহ, জ্যাক বলল। ওর গলার সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। প্লিজ, আমি কোনো কথা দিচ্ছি না, তারপরেও যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলবে, আমি সব কিছুই মেনে নেব। ওরা অনেকক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। তারপর ওয়েন্ডি কিছু না বলে আবার ঘুরে সিঙ্কের দিকে মুখ করে দাঁড়ালো। একটু মদের জন্য জ্যাকের সারা শরীর কাঁপছিল। প্লিজ, মাত্র 1 গ্লাস, যাতে এত অসহায় না লাগে। ড্যানি বলল যে ও স্বপ্নে দেখেছে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ওয়েন্ডি হঠাৎ করে বলল, এটা কি সত্যি জ্যাক? তুমি আসলেই অ্যাক্সিডেন্ট করেছ?
না। দুপুর হতে হতে মদ খাবার প্রচণ্ড নেশায় জ্যাকের মনে হচ্ছিল ওর জ্বর উঠে গেছে। ও অ্যালের বাসায় গেল। তুই এখনো খাসনি? ও ঢুকবার সময় অ্যাল জিজ্ঞেস করল। অ্যালের চেহারাও মদের অভাবে রুক্ষ হয়ে গিয়েছিল। এক ফোঁটাও না, তোর চেহারা তো ভূতের মতো হয়ে গিয়েছে। সারা বিকাল ওরা দুজন তাস পেটালো, এক ফোঁটা মদও কেউ স্পর্শ করল না। এক সপ্তাহ চলে গেল। ওয়েন্ডি কিছু বলল না ওকে, শুধু অবিশ্বাস ভরা দৃষ্টি নিয়ে দেখল। জ্যাক কড়া কফি খাওয়া শুরু করেছিল, আর ও সারা দিন ক্যানের পর ক্যান কোকা-কোলা শেষ করত। একবার ও 6 ক্যান কোক এক বসায় খেয়ে ফেলে। তার 5 মিনিট পরই ওর দৌড়ে বাথরুমে যেতে হয়। বাসায় মদের বোতলগুলো আস্তে আস্তে খালি হয়ে গেল না। জ্যাকের ক্লাস শেষ হলে ও অ্যাল শকলির বাসায় যেত। ওয়েন্ডি অ্যাল শকলিকে দু চোখে দেখতে পারত না, আর জ্যাক ফিরে আসার পর ওয়েন্ডির পরিষ্কার মনে হতো যে ওর গা থেকে স্কচের গন্ধ আসছে। কিন্তু জ্যাক ওর সাথে সম্পূর্ণ ঠিকঠাকভাবে কথা বলতো ডিনারের সময়, আর তারপর 1 কাপ কফি খেয়ে ড্যানিকে ঘুম পাড়াবার আগে গল্প শোনাতো। এসব দেখে ওয়েন্ডি নিজের কাছে স্বীকার করতে বাধ্য হয় যে না, ও আসলে মদ খায়নি। আরও বেশ কিছু সপ্তাহ গেল, আর যে না বলা শব্দটা ওয়েন্ডির ঠোঁটে চলে এসেছিল সেটা আবার দূর হয়ে গেল। কিন্তু জ্যাক বুঝতে পেরেছিল যে ওয়েন্ডির মন থেকে সন্দেহ এখনও পুরোপুরিভাবে যায়নি, আর কখনো হয়তো যাবেও না। তারপর একদিন জর্জ হ্যাফিল্ডের ঘটনাটা ঘটল, আবার জ্যাকের বদমেজাজের কারণে। আর এবার ও মাতালো ছিল না। স্যার, আপনার কলের এখনও জবাব পাওয়া যাচ্ছে না। হ্যালো? অ্যালের গলা হাঁপাচ্ছে ও। কথা বলুন, অপারেটর নীরস গলায় জানালো। অ্যাল, আমি জ্যাক টরেন্স। জ্যাকি! নির্ভেজাল আনন্দ ফুটে উঠল অ্যালের গলায়। কেমন আছিস? ভালো। আমি ফোন দিয়েছি তোকে ধন্যবাদ দেবার জন্যে। এই লম্বা শীতেও যদি নাটকটা শেষ করতে না পারি তাহলে জীবনেও পারবো না। আরে পারবি পারবি। তোর কি অবস্থা? জ্যাক একটু সংকোচের সাথে জিজ্ঞেস করল। এখনো খাই না, অ্যালের জবাব। তুই? আমিও না। খেতে ইচ্ছে করে? প্রত্যেক দিন। অ্যাল হাসল। আমারও একই অবস্থা। আমি জানি না হ্যাফিল্ডের ওই গ্যাঞ্জামের পর তুই না খেয়ে ছিলি কিভাবে। আমি বোধহয় পারতাম না। আমি সব কিছুতে একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছি রে, জ্যাক সমান স্বরে বলল। আরে ধুর, গ্রীষ্ম আসতে আসতে পুরো বোর্ডের আমি মদ ঘুরিয়ে দেব। অ্যাফিঙ্গার তো এখনই বলাবলি করছে যে আমরা বেশি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি। আর নাটকটা যদি কিছু করতে পারিস। ঠিক আছে অ্যাল, শোন, আমার ছেলে গাড়িতে অপেক্ষা করছে। অবশ্যই, আমি বুঝি। ভালো থাকিস শীতের সময় জ্যাক। তোর উপকার করতে পেরে আমি খুশিই হয়েছি। আবারও ধন্যবাদ অ্যাল। জ্যাক ফোন রেখে চোখ বন্ধ করলো, আর ওর চোখের সামনে আবার ভেসে উঠল বাইসাইকেলটার ছবি। পরের দিন সকালে ছোট্ট করে পেপারে খবরটা আসে, কিন্তু ওখানেও মালিকের নাম জানা যায়নি। এত রাতে সাইকেলটা ওখানে কি করছিল এটা সাংবাদিকদের কাছেও একটা রহস্য ছিল, আর ব্যাপারটা রহস্য থাকাই হয়তো ভালো। জ্যাক গাড়িতে ফিরে ড্যানিকে ওর আধগলা চকলেটটা দিল। বাবা? কি ডক? ড্যানি একটু ইতস্তত করলো বাবার গম্ভীর চেহারা দেখে। তুমি যখন হোটেল থেকে ফিরে এসেছিলে তখন আমি তোমাকে বলেছিলাম যে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, মনে আছে? কিন্তু কোনো লাভ হলো না। বাবার মন অন্য কোথাও পড়ে আছে, ওর সাথে নয়। স্বপ্নে কি দেখেছিস ড্যানি? কিছু না, বলে ড্যানি ম্যাপগুলো গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে রেখে দিল। তুই শিওর? হ্যাঁ। জ্যাক চিন্তিত দৃষ্টিতে একবার ছেলের দিকে তাকালো, তারপর ওর মনকে দখল করে নিল ওর নাটকের চিন্তা, নৈশ চিন্তা। ভালোবাসা শেষ, আর ওর প্রেমিক ওর পাশে শুয়ে আছে। ওর প্রেমিক। ও অন্ধকারে একটু হাসল।
ওর প্রেমিকের আদরের ছোঁয়া এখনও ওর শরীরে লেগে আছে। ওর হাসিটা একই সাথে দুষ্ট আর শান্তিপূর্ণ, কারণ ওর প্রেমিক। শব্দগুলো ওর মনের শত শত অনুভূতিকে একসাথে প্রকাশ করে। সবগুলো অনুভূতিকে ও প্রথমে আলাদা আলাদা করে পরখ করে দেখল, তারপর সবগুলো একসাথে। এখন এই অন্ধকারে ভাসতে ভাসতে ওর মনে হলো ওদের দুজনের সম্পর্কটা পুরনো আমলের একটা গানের মতো, মন খারাপ করা কিন্তু সুন্দর। ও শুয়ে শুয়ে চিন্তা করছিল যে ও কতগুলো বিছানাতে এভাবে শুয়েছে এই মানুষটার সাথে। ওরা প্রথম একজন আরেকজনের দেখা পায় কলেজে থাকতে। ওরা প্রথম একজন আরেকজনকে ভালোবাসে ছেলেটার অ্যাপার্টমেন্টে। তার কিছুদিন আগেই মেয়েটার মা মেয়েটাকে বাসা থেকে বের করে দেয়, বলে আর কখনো ফিরে না আসতে। ও কারো সাথে থাকতে চাইলে নিজের বাবার সাথে যেয়ে থাকুক, যার দোষে আসলে ডিভোর্সটা হয়েছে। সেটা ছিল 1970 সালে। এত দিন হয়ে গেছে। এক সেমিস্টার পরে ওরা একসাথে থাকা শুরু করে। ওরা ছোটোখাটো কাজ করত আর ছেলেটা অ্যাপার্টমেন্টে থাকত। ওর সেখানকার বিছানাটা খুব ভালো করে মনে আছে। বিছানাটার মাঝখানের দিকে দেবে গিয়েছিল। ওরা যখন রাতে ঘনিষ্ঠ হতো তখন বিছানাটা ক্যাচ ক্যাচ শব্দ করত। ওই বছরও প্রথম নিজের মায়ের ছায়া থেকে নিজেকে মুক্ত করে। জ্যাক ওকে এটা করতে অনেক সাহায্য করেছিল। উনি সবসময় তোমাকে বসে রাখতে চান, জ্যাক বলেছিল। তুমি যতবার ওনাকে ফোন করবে, যতবার ক্ষমা চাবে, উনি ততবার তোমাকে তোমার বাবার কথা বলে খোঁটা দেবেন। এতে উনি মজা পান ওয়েন্ডি। এসব করে উনি নিজেকে বোঝান যে যা হয়েছিল তা আসলে তোমার দোষ, কিন্তু এটা তোমার ক্ষতি হচ্ছে। ও আর জ্যাক এটা নিয়ে রাতের পর রাত জেগে কথা বলতো। নিজের শরীর চাদর দিয়ে অর্ধেক ঢেকে জ্যাক উঠে বসে ওর দিকে তাকাতো। ওর দৃষ্টিতে সব সময় হাসি আর চিন্তা মিলেমিশে থাকত। ও ওয়েন্ডিকে বলতো, উনি নিজেই তো তোমাকে বলেছেন কখনো ফিরে না আসতে, তাই না? তাহলে তুমি যখন ফোন করো উনি কখনো ফোন রেখে দেন না কেন? সব সময় তোমাকে কেন বলেন যে আমার সাথে থাকলে উনি আর কখনো তোমার চেহারা দেখবেন না? কারণ উনি ভয় পান যে আমি ওনার এই নিষ্ঠুর খেলাটা পণ্ড করে দেব। উনি তোমাকে সুতোয় বেঁধে নাচাতে চান। তোমার এটা করতে দেয়াটা বোকামি হবে। উনি যখন বলছেনই ওনার কাছে আর ফিরে না যেতে, তাহলে তুমি ওনার কথা শুনলেই তো পারো। এভাবে অনেক বোঝাবার পর ওয়েন্ডি শেষে রাজি হয়ে যায়। কিছুদিনের জন্যে একে অপরের থেকে আলাদা থাকাটা জ্যাকেরই বুদ্ধি ছিল, যাতে আমাদের সম্পর্কটা আমরা আরও ভালো করে বুঝতে পারি। ও বলেছিল। ওয়েন্ডি ভয়ে ভয়ে ছিল যে জ্যাক হয়তো অন্য কারো প্রেমে পড়েছে। পরে ও জানতে পারে যে ব্যাপারটা আসলে তা ছিল না। পরের বসন্তেই ওরা আবার একসাথে থাকা শুরু করে। জ্যাক তখন ওকে জিজ্ঞেস করে যে ও ওর বাবার সাথে দেখা করেছে কিনা। ওয়েন্ডি প্রশ্নটা শুনে আঁতকে উঠেছিল। তুমি জানলে কিভাবে? তুমি আমার পেছনে চড় লাগিয়েছ নাকি? জ্যাক ওর বিজ্ঞ হাসিটা হাসল। ওই হাসিটার সামনে ওয়েন্ডির নিজেকে সব সময় একটা বাচ্চা মেয়ে মনে হয়, যেন জ্যাক ওর মনে কি আছে তা ওর নিজের চেয়ে ভালো বুঝতে পারে। তোমার একটু সময় দরকার ওয়েন্ডি। কিসের জন্য? হয়তো এটা দেখার জন্যে যে আমার আর তোমার মায়ের মধ্যে কার সাথে তুমি সারা জীবন কাটাতে চাও। এসব কি বলছো জ্যাক? বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই ওয়েন্ডি। বিয়ে? বিয়ে। ওয়েন্ডির বাবা এসেছিল কিন্তু মা আসেনি। ওয়েন্ডি সিদ্ধান্ত নেয় যে তাতে ওর অসুবিধা নেই যদি জ্যাক ওর সাথে থাকে তাহলে। তারপর ড্যানি আসে, ওর জানের টুকরো বাচ্চা। ওই বছরটা ছিল ওদের জন্য সবচেয়ে আনন্দের। রাতের সময়গুলো সব থেকে মধুময়। ড্যানি জন্ম হবার পর জ্যাক ওয়েন্ডির জন্যে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। ও কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসরদের জন্য টাইপিস্ট হিসেবে কাজ শুরু করে। ও একজনের জন্য একটা উপন্যাসও টাইপ করে দিয়েছিল, যদিও সেটা পরে প্রকাশ পায়নি। জ্যাক অবশ্য তাতে মনে মনে বেশ খুশি হয়েছিল।
ওর ওই প্রফেসরকে নিয়ে একটু হিংসা ছিল। ওয়েন্ডি এই চাকরিটা করে প্রতি সপ্তাহে $40 করে পেত, যেটা উপন্যাস টাইপ করবার সময় বাড়তে বাড়তে $60 যেয়ে ঠেকেছিল। ওরা ওদের জীবনের প্রথম গাড়িটা কেনে তখনই, বেবি সিট লাগানো একটা 5 বছর পুরনো বুইক। ওদের ছোট্ট পরিবার ধীরে ধীরে সচ্ছলতার দিকে আগাচ্ছিল। ড্যানির জন্মের পর ওয়েন্ডি আর ওর মায়ের মাঝে একটা নিঃশব্দ আপোষ হয়। ওদের মধ্যে তখনও আগের আক্রোশ আর অস্বস্তি লুকিয়েছিল, কিন্তু তারপরেও দুজন ড্যানির খাতিরে কিছুক্ষণের জন্যে এগুলো ভুলে থাকতে রাজি হয়। ওয়েন্ডি ওর মায়ের বাসায় কখনো জ্যাককে নিয়ে যেত না। ও ফিরে এসে জ্যাককে কখনো বলতো না যে ওখানে ওর মাই সবসময় ড্যানির ডাইপার বদলে দিত। মা সব কিছুতেই ভুল ধরত। কখনো অভিযোগ থাকতো বাচ্চার দুধ বানাবার ফর্মুলা নিয়ে, তো কখনো ওর কোনো অ্যালার্জি নিয়ে। মা কখনোই মুখে কিছু বলতো না, তবে তার ব্যবহারে তার মনোভাব পরিষ্কার বোঝা যেত। মায়ের সাথে আপোষের ফল হলো এই যে ওয়েন্ডির মনে ভয় ঢুকে গেল যে ও হয়তো যথেষ্ট ভালো মা নয়। ওয়েন্ডির মা আবার ওকে সুতোয় বেঁধে ফেলেছিল। ওয়েন্ডি তখন দিনের বেলা ভালো বউয়ের মতো কিচেনে বসে রেকর্ড প্লেয়ারে একটা পুরনো গান ছেড়ে ড্যানিকে কোলে নিয়ে দুধ খাওয়াতো। জ্যাকের ফিরতে ফিরতে 2-3 বেজে যেত। এসে যদি ও দেখত যে ড্যানি ঘুমিয়ে আছে, তাহলে ও আস্তে করে ওয়েন্ডিকে বেডরুমে নিয়ে যেত আর ভুলিয়ে দিত সব দুশ্চিন্তা। রাতে ওয়েন্ডি টাইপ করত আর জ্যাক তখন ব্যস্ত থাকত নিজের নাটক আর কলেজের খাতা দেখা নিয়ে। সে দিনগুলোতে ওয়েন্ডি মাঝে মাঝে রাতে স্টাডি রুমে এসে দেখত যে জ্যাক আর ড্যানি দুজনেই সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যাক শুধু একটা ছোট হাফ প্যান্ট পরা আর ড্যানি গুটিসুটি মেরে শুয়ে আছে বাবার বুকের ওপর। ওয়েন্ডি ড্যানিকে কোলে করে নিয়ে এসে ওর বিছানায় শুয়ে দিত। তারপর এসে দেখত জ্যাক কতদূর লেখা শেষ করেছে। তারপর আস্তে করে জ্যাককে ডেকে উঠিয়ে দিত যাতে ও বিছানায় শুতে আসে। সবচেয়ে আনন্দের বছর, সব থেকে মধুময় রাত। সেই দিনগুলোতেও জ্যাকের মদের নেশা বহাল তবিয়ত ছিল। প্রতি শনিবার রাতে একদল ছাত্র 1 কেস বিয়ার নিয়ে হাজির হতো আর ওদের মধ্যে নানা বিষয় উত্তেজিত আলোচনা চলত, যেগুলোর বেশিরভাগ ওয়েন্ডি বুঝতে পারত না। ওরা ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলতো, আর ও ছিল সামাজিক বিজ্ঞানের ছাত্রী। ওরা একদিন তর্ক করত পেপিসের ডায়েরির সাহিত্যিক মূল্য নিয়ে, তো আরেক দিন করত চার্লস ওলসনের কবিতা নিয়ে। কিছু কিছু দিন আবার আবৃত্তিও শুরু হয়ে যেত। এরকম আরও শত শত জিনিস নিয়ে ওরা গল্প করত। ওয়েন্ডির কখনো এসব আড্ডায় অংশ নিতে বেশি ইচ্ছা করেনি। ও জ্যাকের পাশে একটা ইজি চেয়ারে বসে বসে শুনত। জ্যাক বসতো এক পায়ের ওপর আরেক পা চড়িয়ে, আর ওর এক হাতে থাকতো একটা বিয়ারের ক্যান, আরেক হাত থাকতো ওয়েন্ডির পায়ের উপর। জ্যাক সারা সপ্তাহ নিজের লেখা নিয়ে গাধার মতো খাটত, প্রতি রাতে কমপক্ষে 1 ঘন্টা করে। তাই শনিবার রাতের এই আড্ডাগুলো ওর দরকার ছিল। যদিও মাঝে মাঝে একটু ফুর্তি না করে, তাহলে ওর ক্লান্তি বাড়তে বাড়তে হয়তো ক্ষোভে পরিণত হবে। ইউনিভার্সিটি পাশ করতে করতে নিজের প্রকাশিত গল্পের জোরে জ্যাকের স্টভিংটনে চাকরি হয়ে যায়। ততদিনে জ্যাকের লেখা 4টা গল্প বের হয়ে গিয়েছিল, তার মধ্যে একটা আবার এসকোয়ার নামে একটা জনপ্রিয় পত্রিকায়। ওয়েন্ডির ওই দিনটা এখনো মনে আছে, হয়তো সারা জীবনই মনে থাকবে। ও খামটা আরেকটু হলে ময়লার ঝুড়িতে ফেলেই দিয়েছিল। ও ভেবেছিল এটা কোনো পত্রিকার বিজ্ঞাপন হবে। খোলার পর ও দেখতে পায় যে চিঠিটা এসকোয়ার পত্রিকা থেকে এসেছে, আর ওরা জ্যাকের ছোট গল্প কনসার্নিং দ্য ব্ল্যাক হোলস আগামী বছরের শুরুতে ছাপাতে চায়। ওরা $900 দিতে রাজি আছে। পরে ওয়েন্ডির চোখ বড় বড় হয়ে যায়। ও 6 মাস ধরে টানা টাইপিং করলেও এত টাকা আসবে না। ওয়েন্ডি ছুটে যায় ফোনের কাছে, আর ছোট্ট ড্যানি অবাক চোখে মায়ের পাগলামি দেখতে থাকে। জ্যাক 45 মিনিট পর ইউনিভার্সিটি থেকে ফিরে আসে। ওর বুইকে বসেছিল 7 জন বন্ধু, আর বিয়ার ভর্তি একটা ছোট ড্রাম। সবাই একসাথে 1 গ্লাস খাবার পর জ্যাক চিঠিটার সাথে পাঠানো স্বীকৃতিপত্রে সাইন করে একই খামে ভরে লেটার বক্সে ফেলে দিয়ে আসে। ও ফিরে আসার সময় দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় ঘোষণা করে, আজ আমার জয়ের দিন। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানায় ওকে। রাত 2টোর সময় যখন ড্রামটা শেষের দিকে,
জ্যাক আর দুজন বন্ধু যারা তখনও সচল ছিল বাসা থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নেয় কোনো বার খোলা আছে কিনা দেখতে। ওয়েন্ডি জ্যাককে সরিয়ে নিয়ে যায় সিঁড়ির পাশে। ওর দুই বন্ধু ততক্ষণে গাড়িতে উঠে গলা ছেড়ে গান গাওয়া শুরু করেছে। জ্যাক নিচু হয়ে ওর জুতোর ফিতা বাঁধবার চেষ্টা করছিল। জ্যাক, ওয়েন্ডি বলল, যেও না, তুমি নিজের জুতোর ফিতেই বাঁধতে পারছো না, গাড়ি চালাবে কিভাবে? জ্যাক দাঁড়িয়ে শান্তভাবে দুহাত ওর দুই কাঁধে রাখে। আমি আজকে রাতে চাইলে আকাশে উঠতেও পারবো। না, ওয়েন্ডি বলল, তোমার অবস্থা একদম ভালো নয় আজকে। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসব। কিন্তু জ্যাকের সেদিন বাড়ি ফিরতে ফিরতে 4টা বেজে যায়। ও বাসায় ঢুকে টলতে টলতে আসবাবপত্রের সাথে ধাক্কা খাচ্ছিল। সেই শব্দে ড্যানির ঘুম ভেঙে যায়। জ্যাক তখন ড্যানিকে কোলে নিয়ে শান্ত করবার চেষ্টা করে, কিন্তু ফেলে দেয় ওকে নিজের হাত থেকে। ড্যানির কান্নার শব্দে ওয়েন্ডি ছুটে আসে, আর ড্যানিকে পড়ে থাকতে দেখে ওর প্রথম যে কথাটা মাথায় আসে তা হচ্ছে, মা ওর মাথায় আঘাত দেখলে কি ভাববে? ও তারপর ড্যানিকে কোলে নিয়ে ইজি চেয়ারে বসে দোল দিয়ে দিয়ে শান্ত করে। জ্যাক যে 5 ঘন্টা ছিল না, তখন ওয়েন্ডি বসে বসে ওর মায়ের কথা চিন্তা করছিল। ওর মায়ের ভবিষ্যৎবাণী যে জ্যাককে দিয়ে কখনো কিছু হবে না। বড় বড় স্বপ্ন, ওর মা বলেছিল। রাস্তার ভিখারিদেরকে জিজ্ঞেস করে দেখো, ওরাও সবাই বড় বড় স্বপ্ন নিয়েই শুরু করেছিল। অ্যাস্কয়ারের গল্পটা কি ওর মাকে ভুল প্রমাণ করলো নাকি ঠিক? ওর কানে নিজের মায়ের গলা বেজে উঠল। উইনিফ্রেড, তুমি বাচ্চাটাকে সামলাতে পারো না? দেখি, আমাকে দাও। ও কি নিজের স্বামীকে সামলাতে পারছিল না? নিশ্চয়ই তাই, না হলে ও আনন্দ করতে বাসার বাইরে ছুটবে কেন? ওর ভেতরে একটা অসহায় আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠল। চমৎকার, ওয়েন্ডি ড্যানিকে কোলে নিয়ে দুলতে দুলতে বলল, তুমি বোধহয় ওর মাথা ফাটিয়ে ফেলেছ। একটু ব্যথা পেয়েছে, তার বেশি কিছু নয়। জ্যাক অপরাধী গলায় বলল, ছোট বাচ্চারা দুষ্টুমি করে ধরা পড়লে যে গলায় কথা বলে তার মতো। এক মুহূর্তের জন্য ওয়েন্ডির প্রচণ্ড রাগ উঠল ওর ওপর। হয়তো, ও শক্ত গলায় বলল, হয়তো না। ওর মা ওর বাবার সাথে ঠিক এভাবে কথা বলতো। জিনিসটা মাথায় আসতেই ওয়েন্ডির নিজেকে অসুস্থ মনে হলো। যেমন মা তেমনই মেয়ে। জ্যাক বিড়বিড় করল, শুতে যাও। ওয়েন্ডি চিৎকার করে উঠল। ওর ভেতরের আতঙ্ক এখন রাগের রূপ ধারণ করেছে। শুতে যাও, তুমি মাতাল। আমাকে হুকুম করবে না। জ্যাক, প্লিজ, আমাদের এখন এটা। ও আর কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না। আমাকে হুকুম করবে না, জ্যাক গম্ভীর মুখে আবার বলল। তারপর বেডরুমে চলে গেল। ওয়েন্ডি একলা হয়ে গেল রুমটায়। ড্যানি ওর কোলে শুয়েই ঘুমিয়ে গিয়েছিল। 5 মিনিট পর বেডরুম থেকে জ্যাকের নাক ডাকার আওয়াজ ভেসে এলো। ওটা ছিল ওয়েন্ডির সোফায় ঘুমানোর প্রথম রাত। এখন ওয়েন্ডি বিছানায় পাশ ফিরল। ও প্রায় ঘুমিয়ে গিয়েছে। ওর চিন্তা এখন ধারাবাহিকতা থেকে মুক্ত হয়ে এক লাফে পার হয়ে গেল স্টবিংটনের প্রথম বছর। তারপর ওর চোখের সামনে ভেসে উঠল ওদের জীবনের খারাপ সময়গুলো, যখন ওর স্বামী ওর ছেলের হাত ভেঙে ফেলেছিল। আর চলে এলো সেদিন সকালে নাস্তার টেবিলে। ড্যাডি বাইরে ট্রাক নিয়ে খেলা করছিল। ওর হাত তখনও ব্যান্ডেজ করা। জ্যাক টেবিলে বসা, মুখ ফ্যাকাশে আর কাপা আঙ্গুলের ফাঁকে একটা সিগারেট ধরা। ওয়েন্ডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আজকেই ডিভোর্সের কথা বলবে। ও ব্যাপারটা সব দিক থেকেই ভেবে দেখেছে। সত্যি বলতে ও গত 6 মাস ধরেই ব্যাপারটা নিয়ে ভাবছে। ও নিজেকে বুঝিয়েছে যে ড্যানি না থাকলে ও বহু আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিত, কিন্তু আসলে তাও নয়। জ্যাক যে রাতগুলোতে বাইরে থাকতো সেসব রাতে ওয়েন্ডি স্বপ্ন দেখত, আর সেই স্বপ্নগুলো সব সময় হতো ওর নিজের বিয়ে আর ওর মাকে নিয়ে। দুর্ঘটনার পরেও যদি ড্যানির হাত ভাঙাটাকে দুর্ঘটনা বলা যায়,
ওয়েন্ডি ব্যাপারটা পুরোপুরি স্বীকার করতে পারছিল না, মানতে পারছিল না যে ওর বিয়ে একটা ব্যর্থতায় পরিণত হয়েছে। ও বোকার মতো অপেক্ষা করছিল কোনো অলৌকিক ঘটনার জন্যে, যখন জ্যাক বুঝবে যে ও কি অত্যাচার করেছে, শুধু নিজের উপর নয়, ওয়েন্ডির উপরও। কিন্তু ওর মধ্যে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। ক্লাসে যাবার আগে 1 গ্লাস, স্টভিংটনে লাঞ্চ করবার সময় 2-3টে বিয়ার, রাতে খাবার সময় আবার 2-3 গ্লাস, খাতা দেখবার সময় আরও 4-5 গ্লাস। ছুটির দিনগুলোতে এর থেকে বেশি খাওয়া হতো। আরও বেশি হতো অ্যাল শকলির সাথে যে রাতগুলোতে ও বাইরে যেত। ওয়েন্ডি কখনো ভাবেনি যে ওর এত কষ্ট পেতে হবে। এর মধ্যে কতখানি ওর নিজের দোষে হয়েছে, এই প্রশ্নটা ওকে রাতের পর রাত জাগিয়ে রাখত। ওর মনে হতো যে ও ওর মায়ের মতো হয়ে যাচ্ছে, অথবা বাবার মতো। ও চিন্তা করত ডিভোর্সের পর ও কোথায় যাবে তা নিয়ে। ওর মা ওদের নিজের বাসায় থাকতে দিবে, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু বারবার মাকে ড্যানির ডাইপার বদলাতে দেখলে, ওর জন্য ওয়েন্ডির রান্না করা খাবার ফেলে দিয়ে নতুন করে রান্না করতে দেখলে, আর মায়ের পছন্দ মতো চুল কাটা হয়নি দেখে ড্যানিকে আবার চুল কাটাতে নিয়ে যাওয়া দেখতে হলে ওয়েন্ডি পাগল হয়ে যাবে। তারপর ওর মা আলতো করে ওর হাত ধরে বলবে, এটা তোমার দোষ নয়, কিন্তু আসলে এসব তোমারই দোষ ছিল। তুমি কখনোই প্রস্তুত ছিলে না। যখন তুমি তোমার বাবা আর আমার মাঝখানে এসেছিলে, তখনই তোমার আসল চেহারা আমি চিনে গিয়েছি। আমার বাবা, ড্যানির বাবা, আমার ওর। সেদিন প্রায় সারা রাত ওয়েন্ডি জেগেছিল, চেষ্টা করছিল একটা কঠোর সিদ্ধান্ত নেবার। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।